প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি গণতন্ত্রের সংলাপে। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, কোটা সংস্কারের এক দফা দাবিতে শুরু হওয়া আন্দোলন রূপ নিয়েছে সংঘাতে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ সারা দেশ যেন পরিণত হয়েছে রণক্ষেত্রে। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6। সংঘাতে বন্দুকধারীদের দেখা গেছে, দাবিতে ছিল হেলমেট বাহিনীও। আন্দোলনকারীরা রাজধানীর বেশিরভাগ রাস্তা অবরোধ করে রাখায় দিনভর তীব্র যানজটের দুর্ভোগে পড়েছে নগরবাসী। এদিকে পরিস্থিতি বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলো বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। বন্ধ করে দেওয়া হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন দেশের সব কলেজও। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের দিনভর সংঘাতের ঘটনা ঘটেছে। আন্দোলনকারীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে প্রতিহতের ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। এমন একটি চিত্রকে সামনে রেখে আজ আমাদের আলোচনার বিষয় সংঘাত, সংঘর্ষ, প্রাণহানি, দায়কার, সমাধান কি। আর এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, সাচিবের সাবেক মহাসচিব এবং আওয়ামী লীগ নেতা অধ্যাপক ডাক্তার এম এ আজিজ, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি সোহরাব হাসান, সিপিবির কেন্দ্রীয় সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনিও চাইলে আলোচনায় অংশ নিতে পারেন। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে আজকের যে আলোচ্য বিষয় সেই বিষয়ের উপর প্রশ্ন রাখতে পারেন, কিংবা আপনার যে মতামত আছে, আপনি যা ভাবছেন বিষয়টি নিয়ে, কোটা সংস্কারের এই আন্দোলন নিয়ে বা প্রেক্ষাপট নিয়ে, সেটি ছোট্ট করে আমাদেরকে জানাতে পারেন। যাচ্ছি আলোচনায়। শুরুতে সোহরাব হাসান, আপনার কাছে আসতে চাই। একেবারে যে 6 জনের কে হারাতে হলো সেই পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি, এবং আপনার কাছে প্রশ্নটি এরকম যে 6 জনকে আমরা হারালাম, এর দায় কার? কে নেবে এর দায়? এর দায় তো মানে যারা বেঁচে আছে সবারই দায়। মানে আমরা যারা জীবিত এবং যারা জীবিত নয়, মানে তাদেরকে যে তাদের জীবন বাঁচাতে পারেনি, সুতরাং আমি মনে করি তো এর দায় আমারও। জি, বাংলাদেশে দেখুন যে একটি ন্যায্য দাবিতে যে আন্দোলন গড়ে উঠল, সেটি এভাবে অন্যায্য পথে চলে যাবে, সংঘাতের পথে চলে যাবে, কেউ ভাবেননি। 1 জুলাই থেকে শিক্ষকদের আন্দোলন চলছিল একদিক থেকে, আরেকদিকে শিক্ষার্থীদের। এবং এই প্রথম দেখলাম যে শিক্ষার্থীদের এই আন্দোলনে ছাত্রলীগের কিন্তু একটা ইতিবাচক ভূমিকা ছিল, যে তারা বলেছিলেন যে এই আমরাও কোটার বিরোধী নয়, মানে কোটা সংস্কারের বিরোধী নয়। আর সুতরাং এক ধরনের এবং সহ অবস্থান ছিল বিভিন্ন হলে, যে শিক্ষার্থীরা আন্দোলন করেছে এবং যারা ছাত্রলীগের নেতাকর্মী, তাদের মধ্যে কোনো ঘটনা ঘটেনি। এটি 10, 12, 13 দিন চলে যাওয়ার পর 15 তারিখে কেন এরকম একটা বিস্ফোরণমুখ পরিস্থিতি তৈরি হলো? তাই মনে করি যে এর পিছনে কারণ অনুসন্ধান দায়িত্ব যারা সরকারের সংস্থাগুলো দেখবে, যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, এবং যে ছাত্র সংগঠনটি এর মুখোমুখি হয়েছে ছাত্রলীগ, তাদের নেতাকর্মীরা বলতে পারবে। সীমা লঙ্ঘন করার একটা অভিযোগ আছে। সীমা লঙ্ঘন করলো কি? বাংলাদেশের সীমা আমরা কেউ বোধহয় সীমার মধ্যে থাকতে পছন্দ করি না। সেটি যারা ক্ষমতায় থাকে তারা করেন না, যারা আন্দোলন করে তারা করেন না, যারা আন্দোলনের বাইরে থাকে তাদের মধ্যেও। দেখুন, একটা আন্দোলন হচ্ছে এবং শাহবাগে বিশাল সমাবেশ হলো। জি, এদের মানে যারা আন্দোলন করছিলেন কোটা সংস্কারের দাবিতে, পুলিশ ব্যারিকেড ভেঙে তারা এই পর্যন্ত কি বলে ফার্মগেট পর্যন্ত গেল। প্রথমে কারণ বাজার, পরে ফার্মগেট, কোনো সমস্যা হলো না। এমনকি রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে গেলেন, সেদিনও কিন্তু মানে তারা ব্যারিকেড ভেঙে গুলিস্তান পর্যন্ত তারা গুলিস্তানে সমাবেশ করলো, এবং ওখান থেকে 10-12 জন প্রতিনিধি বঙ্গভবনে যেয়ে রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে স্মারকলিপি দিয়ে আসলেন। কোনো সমস্যা হলো না। হঠাৎ করে কি হলো? একটি হলো যে আমরা আন্দোলনকে কিভাবে দেখি। প্রথম থেকে আমি বলবো যে সরকার এটি যেভাবে সামাল দেওয়ার কথা, মোকাবেলা করার কথা, এখন আন্দোলন মোকাবেলা মানে কিন্তু দমনপ্রিয় না। আন্দোলন মোকাবেলা করা মানে আবার যে সব কিছু ছেড়ে দেওয়া নয়। একটা হচ্ছে কৌশল এবং
ধারাবাহিকতা থাকা প্রয়োজন। এই জায়গাতে সৌরভ ভাই আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এটি পরিবর্তনের ক্ষেত্রে, যৌক্তিক সংস্কারের ক্ষেত্রে যে সময়টা প্রয়োজন প্রক্রিয়াটি সম্পন্ন করতে, সেই সময়টি নিয়েও কিন্তু যারা সংস্কারের দাবি তুলছেন তাদের পক্ষ থেকে নানা ধরনের মন্তব্য আছে বা ছিল, এখনো আছে। মন্তব্য আছে, থাকবে। প্রথমত হচ্ছে সরকারের কাছেই তো দাবি, সরকারই তো এই দাবি পূরণ করবে অথবা করবে না। সরকারের নীতি নির্ধারক মন্ত্রীরা এক একজন কিন্তু এক এক রকম বক্তব্য বিবৃতি দিয়েছেন। কেউ বললেন যে এটা আদালতের উপর, আবার আদালতের যে রায়, আদালতের রায়ই বলে দিলে যে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পর আমরা দেখলাম যে বলছে যে সরকার কোটা বাড়াতেও পারে, কমাতেও পারে, অর্থাৎ এক ধরনের নির্বাহী বিভাগের উপরই ছেড়ে দিল। সর্বশেষ আজকে লিভ টু আপিল যে আবেদন, সেখানে অ্যাটর্নি জেনারেল কিন্তু বলেছেন যে আমরা এর বিরোধিতা করি, হাইকোর্টের যে রায় দেওয়া হয়েছে এই রায়ের বিরোধিতা করি, কেননা এটা সরকারের নীতিগত সিদ্ধান্ত, আদালতের এ ব্যাপারে কিছু করার নেই। সুতরাং এক ধরনের আমরা জটিল অবস্থায় সরকারের যেভাবে এটি সামাল দেওয়ার কথা, যেভাবে শান্তিপূর্ণ রাখার কথা, প্রথম 10-12 দিন রাখতে পারলো, শেষে পারেনি। এর মধ্যে সরকারের ভিতরেও একটা অস্থিরতা আপনি লক্ষ্য করছেন। সৌরভ হাসান, অসংখ্য ধন্যবাদ। শেখ ওয়ালিয়া সিপিনান, আপনার কাছে আসতে চাই যে শুরুর দিকে যেটি সৌরভ ভাই বলছিলেন বা আমরা যেটি গণমাধ্যমে দেখেছি, আপনার বক্তব্য যেটা আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে শুরুর দিকে ছাত্রলীগের একটি সমর্থন ছিল, আপনারাও যৌক্তিক সংস্কার চান, কিন্তু 10-12 দিন পরে এসে সেই অবস্থানে ছাত্রলীগ থাকতে পারলো না কেন? ধন্যবাদ। আমরা এখনো যৌক্তিক সংস্কার চাচ্ছি। আমরা সবসময় বলেছি যে কোটা ব্যবস্থা বিশ্বের অনেক দেশেই রয়েছে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও রয়েছে। তো সকল দেশে যেভাবে নিয়মতান্ত্রিকভাবে আমাদের দেশেও সেভাবেই সরকার রাখার চেষ্টা করবে। এবং যেই বিষয়টি নিয়ে তারা এই ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টাটি চালিয়ে যাচ্ছে, মানে কারা তারা? দেশবিরোধী কিছু অপশক্তি কোমলমতি শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে এদেশের লাল সবুজের পতাকাকে গুলি করার একটি ঘৃণ্য প্রয়াসে রাস্তায় নেমে এসেছে। আমরা আজকে দেখেছি, আমার খুবই লজ্জা হয় যে স্বাধীন বাংলাদেশে আজকে নিউ মার্কেট এলাকায় 2 জন পথচারীকে তথাকথিত আন্দোলনকারী নাম দেওয়া কিছু মানুষ তারা আন্দোলনকারীদের মধ্যে ঢুকে 2 জন পথচারীকে পিটিয়ে হত্যা করলো। কোনো বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল পড়ুয়া শিক্ষার্থী কোনো রাস্তার পথচারীকে পিটিয়ে মারতে পারে, এটি আমি কোনোভাবেই বিশ্বাস করি না। তাহলে এরা কারা? আপনার এই যে যেমনটি এই যে লজ্জার ঘটনাটি বললেন, পাশাপাশি কুয়াকাটা ছাত্রলীগ কর্মী রুবেল খান গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের মেয়ে শিক্ষার্থীদের যে আঘাত করলো সেই ছবি কিন্তু গণমাধ্যমে আছে, এটি দেখে আপনার লজ্জা হয় না? জি দেখুন, গতকালকে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে আমরা গণমাধ্যমে ইতিমধ্যে সবাই জেনেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হল ঐতিহ্যবাহী একটি টুইন টাওয়ার খ্যাত হল, সেখানে কিন্তু কোটা আন্দোলনের নাম করে কিছু মানুষ যখন মিছিল নিয়ে গেল, তাদের সাথে সাথে কিছু অনুপ্রবেশকারী, কিছু দুষ্কৃতিকারী, কিছু বহিরাগত সেখানে ঢুকে 71 হলে ব্যাপকভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। বিজয় 71 হল, তাদের নামটি বিজয় 71-এ, 71 নামটি নিয়ে তাদের অ্যালার্জি, এই কারণেই 71 হলে তারা ভাঙচুর করেছে, হামলা করেছে। 71 হলের শিক্ষার্থীদের রিডিং রুমে ঢোকে তারা মারধর করেছে। এরপরে 71 হল, মুক্তিযোদ্ধা হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, জসিমউদ্দিন হল, সূর্য সেনার শিক্ষার্থীরা সমন্বিতভাবে তাদেরকে প্রতিরোধ করেছে। সেখানে অনেকে বিভিন্ন জায়গা থেকে, আমরা জানেন না প্রতিরোধ করেছে কি হামলা করে, প্রতিরোধটা করলো কিভাবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি জানেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে নিজেদের গ্রাম থেকে, এলাকা থেকে অনেকেই বেড়াতে আসেন, যে যেখানে ছিল সে সেখান থেকে শিক্ষার্থীদের উপর এই হামলা দেখে রক্তে আগুন লেগে এই সব দুষ্কৃতিকারীদেরকে প্রতিহত করেছে, প্রতিরোধ করেছে। সেখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে আমরা বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়ায় দেখেছি। এরা যদি কেউ আমাদের লোক হয়ে থাকে অবশ্যই ছাত্রলীগ ব্যবস্থা নেবে। ছাত্রলীগ বহিরাগতরা ক্যাম্পে, যে পটুয়াখালী কুয়াকাটা ছাত্রলীগের কর্মী বললাম, এছাড়া বিভিন্ন জায়গা থেকে বহিরাগত ক্যাম্পাসে এসেছে, শিক্ষার্থীদের উপরে হামলা করেছে। এই বহিরাগতরা কাদের আমন্ত্রণে ক্যাম্পাসে? এটি সোশ্যাল মিডিয়ার যুগ। ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরই প্রাণশক্তি নয়, সারা দেশের প্রাণশক্তি। ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যখন ফেসবুকে, অনলাইনে, বিভিন্ন পত্রপত্রিকার অনলাইন পেজে দেখতে পেল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হলে সন্ত্রাসীরা হামলা করেছে, তারা সারা ঢাকা শহর থেকে দলে দলে এসে এই সন্ত্রাসীদের প্রতিহত করেছে। কিন্তু তাই বলে কিভাবে হামলা করবে? তারা সেখানে, তাদের উপরে প্রথম হামলা হয়েছে, 71 হলের শিক্ষার্থীরা ব্যাপকভাবে আহত হয়েছে, তাদের অনেকে এখনো আশঙ্কাজনক সংকটাপন্ন অবস্থায় রয়েছে। আপনি চাইলে আমি প্রমাণ সহ তাদের নাম দিতে পারবো। তারা এখনো হসপিটালাইজড, কেউ কেউ আইসিইউতে রয়েছেন। তাদের জীবন যে কোনো সময় হানি হতে পারে। এমত অবস্থায় মানুষের, প্রত্যেকটা মানুষ, তার একটি বিবেকবোধ রয়েছে, একটি চেতনা রয়েছে, তার মেধা, মননে, মগজে অবশ্যই
ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা এই পর্যায়ে ইনার এতটুকু বলুন যে আসলে ঢাকা মেডিকেল কলেজের এমার্জেন্সি ইউনিটে ঢুকে এই যারা যে সমস্ত শিক্ষার্থীরা আহত হয়েছেন তাদের উপরে হামলা করা হয়েছে, তাদের উপরে হামলা করেছে শিবিরের ক্যাডাররা, সশস্ত্র সন্ত্রাসী বাহিনী। আমাদের আপনারা চিহ্নিত করেছেন কে কারা কারা হামলা করেছে? ইতিমধ্যেই ঢাকা মেডিকেল কলেজ প্রশাসনকে আমরা জানিয়েছি যে আপনাদের কম্পাউন্ডে এই ধরনের একটি নেক্কারজনক, হেয় প্রতিপন্নকর, ঘৃণ্য কর্মকাণ্ড হয়েছে, আপনারা আইনি ব্যবস্থা নিন, না হলে আমাদের যারা আহত হয়েছে তারা আইনি ব্যবস্থা নেবে। আমাদের নেতাকর্মীরা, সাধারণ শিক্ষার্থীরা যখন চিকিৎসা নিতে যায় তখন কারাই হামলা করলো, অবশ্যই এর দায় ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ এড়াতে পারে না। তাদেরকে আইনের আশ্রয় নিয়ে এদেরকে যথাযথ আইনি ব্যবস্থায় বিচার নিশ্চিত করতে হবে। ইনান আরো আলোচনা শুনবো। রুহুল হোসেন প্রিন্স ভাই আসতে চাই, যে বাস্তবতা দাঁড়িয়েছে তাতে আন্দোলন কোন দিকে যাচ্ছে এখন এটাই সকলের প্রশ্ন। এই আলোচনাটি আপনার কাছে শুনবো। একজন দর্শক আছেন, তার প্রশ্নটি নিয়ে আমি আপনার কাছে ফিরছি। প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম, আমি ফেনী থেকে বলছি। জি, ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি, আসলে স্বাগত তো জানাচ্ছেন, কিন্তু ভীষণ মনটা খারাপ। আজকে সারাদিন যে অবস্থাটা দেখলাম খুবই মন খারাপ, কারণ যার যায় সে বুঝে। আমরা তো গার্জিয়ানদের কথা চিন্তা করছি না, যে যার যায় সে বুঝে যে তার কি গেছে। আপনারা কেউ এটা বুঝবেন না। আমি এখন একটা কথা বলতে চাচ্ছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আশেপাশে কি এমন কোনো জ্ঞানী ব্যক্তি নেই যারা ওনাকে এটা বোঝাতে পারবে যে তারা কোটা বাতিল চাচ্ছে না? বারবার শুধু এটা ভুল বোঝানো হচ্ছে। ওরা কিন্তু কোটা বাতিল চাচ্ছে না, ওরা স্পষ্টভাবে বলেছে যে ওরা চাচ্ছে যে প্রতিবন্ধীদের জন্য কোটাটা থাকুক, উপজাতিদের জন্য কোটাটা থাকুক। হ্যাঁ, এবং আরেকটা জিনিস আমিও চাই, সেটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের সন্তান পর্যন্ত থাকুক, না এটা না যাক, ঠিক আছে, নাতি পর্যন্ত সেটা না যাক, একটা যৌক্তিক সংস্কারের পথে তো যাবে। শুধু শুধু জিনিসটাকে তিল থেকে তাল করে এই যে যাদের গেল তারা কি করবে, এই গেল আমার একটা কথা। আরেকটা কথা হচ্ছে, এই জিনিসটা আমি নিরপেক্ষ থেকেই বলছি। আরেকটা কথা হচ্ছে যে বিএনপি সবসময় এটার মধ্যে অদ্ভুত একটা, তাদের নিজেদের তো আন্দোলন করার কোনো শক্তি নেই, তারা এটার মধ্যে বলে যে তারেক রহমানও পক্ষে আছে, এটা পক্ষে আছে। আচ্ছা, আবার আওয়ামী লীগ এটার মধ্যে তারা কি করলো, সায় দিল। হ্যাঁ, তারেক রহমানের ইন্ধনে এটা হচ্ছে। তার মানে কি তারেক রহমানের এত জনপ্রিয়তা যে একজন দেশের বাইরে থেকে সে এত হাজার হাজার স্টুডেন্টের পথে নামে ফেললো? তার এত ক্ষমতা? তার মানে তার এক ডাকেই মানুষ এভাবে রাস্তায় নেমে গেল? তার মানে তো এটা সরকারের ব্যর্থতা যে একজন মানুষকে তো আমাদের অনেক অসংখ্য ধন্যবাদ আবার ফোন করার জন্য। আপনি যে মন খারাপের কথা বলছেন, আপনার সেই অবস্থার সাথে সারা দেশেও একই অবস্থা। আমরা এই যারা যে 6 জনকে আমরা হারিয়েছি তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। যারা অসুস্থ বা আহত হয়েছেন, অসুস্থ না আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। রুহুল হোসেন প্রিন্স, আন্দোলনের গতি কোন দিকে? ধন্যবাদ আপনাকে। আসলে আন্দোলনের গতি নিয়ে আলোচনা করার আগে এটা বলতে হয় যে সময়ে কথা বলছি আসলে শোক, দুঃখ এবং ক্ষোভ নিয়েই কথা বলতে হচ্ছে। এবং সর্বশেষ আপনারা যে নিউজ প্রস্তুত করেছেন তারপরে খবর হচ্ছে যুক্ত, নিশ্চয়ই এটা ইতিমধ্যেই হয়েছে, যে সকল বিশ্ববিদ্যালয়ও বন্ধ, পাবলিক ইউজিসি একটি ঘোষণা দিয়েছে। তার মানে পরিস্থিতি কি ভয়াবহতা চিন্তা করেন। এবং 6 জনের তো নিহতের খবর আমরা পেয়েছি, এবং হাসপাতালে সহস্রাধিকেরও বেশি সারা দেশের হিসাবে মিডিয়ার খবর এটা আসছে। এবং ঢাকা শহর সহ বিভিন্ন জায়গার ভয়াবহতার খবর জানি। আমি সন্ধ্যার পরে খবর পেলাম ছাত্র ইউনিয়নের ঢাকা নগরের সাধারণ সভাপতি উত্তরায় সেও আক্রান্ত। মানে ছোট খবরটাই বললাম আর কি, আর বড় খবর তো সারাদিন ধরে দেখছেন আপনারা। তো এখন এই যে আন্দোলনের গতি প্রকৃতি তো পরে আসি মানে এটা সহজ কথা, সৌরভ ভাই শুরু করছে এবং অন্যরা যেটা বলেছেন, আমার বিবেচনায় এইবারের এই আন্দোলনটা একটা সহজ সমাধানের আন্দোলন ছিল। কঠিন হয়ে পড়ল আন্দোলন কেন? দেখুন, এইখানে আলোচনাই তো চলে আসলো, ছাত্রলীগ বলছে তারাও সংস্কার চায়, আন্দোলনকারীরা সংস্কার চায়, তাতে কোনো অসুবিধা নেই। এবং আমি জানি যে 2012-13 সালে ছাত্র ইউনিয়ন সহ যখন এই আন্দোলন গড়ে ওঠে, তারপর 18 সালেও এই জায়গাটা ছিল সংস্কার আন্দোলন পয়েন্টে। এই আন্দোলনের সময় যখন আমার বিবেচনায় ধরেন যদি এক পক্ষ বা একটা দল বা একটা গোষ্ঠী, মানে পলিটিক্যাল, তারা করলে এক ধরনের থাকে, কিন্তু এইখানে একটা দল একটা গোষ্ঠী না, একটা সাধারণ ব্যাপক ছাত্রছাত্রীর বিষয় আছে, নানা মত থাকতে পারে, কিন্তু সেই নানা মতের কালমিনেশনটা দাঁড়ালো কোথায়? সংস্কারের জায়গাটা। এবং মনে রাখতে হবে যে ছাত্রছাত্রীরা এর সাথে জড়িত, আমার সরকারি তথ্যই বলছে, আপনি আমার থেকে আবার ভালো জানার কথা, যে শিক্ষিত 40% ছাত্রছাত্রী নিষ্ক্রিয় হয়ে থাকে আমাদের সোসাইটিতে।
তাই না? তাহলে তার তো সে একটা আকাঙ্ক্ষা থাকতেই পারে যে আমি একটা কাজ করব, ভালো কাজ করব এই সমাজ টমাজ এরকমের জায়গায়। সুতরাং অনেক টিটবিস তার হয়তো খেয়াল থাকে না, সুতরাং মনে করছে এটা একটা বৈষম্য, সুতরাং এই বৈষম্যের বিরুদ্ধে আমি যাই। তাইলে এইখানে যখন এটা সবাই চাই আমরা, তাহলে এটা হলো না কেন? প্রথমবার তো জটিল করলেন এই সরকার 18 সালে পুরোটা বন্ধ করে দিয়ে, এবং শুনলাম সর্বশেষ প্রধানমন্ত্রী তার প্রেস কনফারেন্সে বলেন তিনি নাকি রাগ করেছেন। একটা দেশের প্রধানমন্ত্রী তিনি যে ওত যখন নেন তখন কি রাগ বিরাগের বশবর্তী কিছু করতে পারেন? ঠিক আছে, ওইটাও বাদ দিলাম। এবারও তো প্রথম দিকে আন্দোলনের শুরুতে আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ যখন কথাবার্তা বলেছে, জেনারেল পজিশন ছিল যে সংস্কারের জায়গাটা তারা যাবে। মুক্তিযুদ্ধ আমাদের শ্রেষ্ঠ অর্জন, কেন মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক করবে? কেউ করতে পারবে না, সেই অধিকার কারোর বাংলাদেশে নাই। কিন্তু পরিস্থিতিটা কেন এমন করা হবে যে আজকে সেটা নিয়ে কথা বলবে, কে না জানে। আমার ধারণা সবাই অ্যাকসেপ্ট করবে, মুক্তিযোদ্ধা অ্যাকসেপ্ট করে যে আমাদের দেশের শহীদ পরিবার, আরো যুদ্ধাহত পরিবার হলে তাদের জন্য আরো কিছু করার থাকলে সেটা করতে হবে। কিন্তু কোঠা যেভাবে নাতিমতি পর্যন্ত এই ধরনের মুক্তিযোদ্ধা অ্যাকসেপ্ট করে না, তাহলে যদি সরকার, হ্যাঁ কোর্টে মামলা আছে ঠিক আছে, কিন্তু আমার বিবেচনাটা আমি অনেক আগেও বলেছিলাম, যদি তারা প্রথমে বলতো যে নিশ্চয়ই সংস্কার আমরা দলীয়ভাবেও মনে করি এবং নিশ্চয়ই না, এই ভুল ব্যাখ্যার জায়গাটি তৈরি হলো কিভাবে যে আন্দোলন হচ্ছে সংস্কারের জন্য, কিন্তু সেখানে বাতিলের প্রসঙ্গ আসলো কিভাবে? সেটা তো সে আলোচনা আমি একটু পরে আসি। তা যদি সরকারের দিক থেকেই প্রথম দিকে এটা বলে দেওয়া হতো যে আমরা নিশ্চয়ই সংস্কারের কাজটা করব, এক্ষেত্রে কোনো জটিলতা নাই, তাহলে পথ বের করার কোনো সংকট হতো বলে আমরা মনে করি না। বরঞ্চ আপনি এই ধরনের আন্দোলনে আপনি যত দেরি করবেন তত সংকট বাড়বে, নানা ধরনের গ্রুপ ইনভলভ হইতে পারে এবং নানা সংকট তৈরি হবে। কিন্তু সংকট আজকে যে খারাপ অবস্থায় গেল, এই খারাপ অবস্থায় কেন যাবে? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষণা দিলেন ছাত্রলীগই যথেষ্ট এটা করার। কাদের ভাই আমাদের সিনিয়র পলিটিশিয়ান, তা তিনি আজকে যদি পরিস্থিতিটা এরকম জায়গায় একটা চলে যায় এবং তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যাই ঘটুক না কেন, তা ঘটছে কি এটা সবাই জানে। তা সুতরাং পুরো পরিবেশ এবং আজকে হত্যাকাণ্ড এর দায় সরকার এড়াতে পারে না। আমি মনে করি এখনো সময় আছে, সুযোগ আছে, আর দেরি না করে এই সংকটের তড়িৎ যাতে সমাধান হয় সেই কাজটি করতে হবে। রিউড হোসেন প্রিন্স, অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডাক্তার এম আজিজ ভাই, আসতে চাই যে আসলে সরকারের যে ব্যবস্থা নিতে বা ভূমিকা গ্রহণ করতে যে বিলম্ব হচ্ছে তারই প্রেক্ষাপটে এই অবস্থার, যেটি সম্মানিত আলোচকরা বললেন, সোহরাব হাসানও বললেন এবং রিউড হোসেন প্রিন্স ভাই বললেন, আপনি কিভাবে দেখেন বিষয়টি? ব্যবস্থা নিতে বিলম্ব কেন? সরকারও এই আন্দোলনে কি দেখতে চায়? ধন্যবাদ আপনাকে, আজকের সম্মানিত আলোচকবৃন্দ, আপনার এই আরটিভির দর্শক শ্রোতাদের শুভেচ্ছা। দেখেন, প্রথমে আমি বলতে চাই যে আপনার আজকের যে হেডলাইন, আপনার যে দায় কার, সৌরভ ভাই বলল ওনার মতো করে, দেখেন দায়টা এই একটা আন্দোলন, প্রিন্স ভাই সুন্দর করে বলেছে যে আন্দোলনকারীদের এই দাবিটার ব্যাপারে সরকার একমত, কোর্ট একমত, আওয়ামী লীগ রুলিং পার্টি একমত এবং অ্যাটর্নি অফিস তাদের পক্ষে বাদী হয়ে কাজ করছে। এরকম একটা স্পষ্ট জিনিস যেটা আদালতের প্রেক্ষাপটে আছে। এইটা কিভাবে এটা অন্য ধারায় চলে গেল আন্দোলনটা, যেটা আমরা দেখলাম যে একটা চিহ্নিত রূপ, এটা দেখলেই বোঝা যায় কাদের আন্দোলন। বাসে আগুন, পুলিশ বক্সে আগুন, হলে আগুন, আওয়ামী লীগ অফিসে আগুন, কমিউনিস্ট পার্টি অফিসে আগুন, মারধর করে হত্যা করা, আগুন পর্যন্ত আমি বলতেছি এই যে সিনারিওটা, এই সিনারিওটা দেখলেই বোঝা যায় আন্দোলনটা ছিনতাই হয়ে চলে গেছে কাদের হাতে। এবং তারা ওপেন বক্তৃতায়, বিবৃতিতে বিএনপি জামাত তারা বলতেছে, এবং অরিজিনাল জামাতের রাজাকারদের নাতিপুতিরা এখন রাস্তায়। এবং এইটা যখন রাজাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা একবার ঘুরলে বাংলাদেশের ইতিহাসটা চোখে পড়ে, একদম ইতিহাস একবার যে বই পড়তে হবে না। এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছোট্ট প্রশ্ন, সেটি হলো কেউ যদি কোনো আন্দোলন অথবা অধিকারের প্রশ্ন তোলে অথবা আন্দোলন করে, তাহলে কি তাকে রাজাকারের নাতিপুতি বলাটা সেটা কত রাজাকার নাতি বলে? এটা ভুল ব্যাখ্যা। প্রাইম মিনিস্টারকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করছে যে মুক্তিযোদ্ধার চাকরি আর রাজাকার আছে, কে পাবে? বলছে না, রাজাকাররা পাবে না, মুক্তিযোদ্ধা পাবে। মুক্তিযোদ্ধার সন্তান এবং সেটি তো আছে না, মুক্তিযুদ্ধ রাজাকারদের কোঠার চাকরি নাতিপুতিরা চাকরি পাবে না, এটা যারা আন্দোলন করে তাদেরকে বলা হয় নাই। এটা ভুল ব্যাখ্যা, যারা দিচ্ছে ভুল ব্যাখ্যা দিচ্ছে, প্রাইম মিনিস্টার তাদেরকে বলে নাই। সুতরাং যারা ক্যাম্পাসে রাত্রে 1:30টায় হল ভেঙে, তালা ভেঙে মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, তাদের বুঝতে হবে যে তারা বলে মুক্তিযুদ্ধের স্লোগান আমি কে তুমি কে বাঙালি, তারা বলে রাজাকার।
এটা ঠিক না। না এই তো আজিজ ভাই আপনার ব্যাখ্যার সাথে যদি আমি একমত হই বলি, যদি না যখন বোঝা গেল সরকারের পক্ষ থেকে তারা যদি এটা রিঅ্যাক্ট করে, এই ইতিহাস ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করে, বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্য ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটা দোষটা কোথায়? আর ওবায়দুল কাদের সাহেব যদি বলে থাকে যে যে জায়গায় ছাত্রদল শিবির সব নেমে গেছে মাঠে, তার ওপেন কথা বলতেছে, স্লোগান হচ্ছে রাজাকারের, এখানে ছাত্রলীগের প্রেক্ষাপটে উনি বলতে পারে, কারণ উনি রুলিং পার্টির সেক্রেটারি, ডেমোক্রেটিক দেশ, এই দেশের আওয়ামী লীগের সরকার, সরকারকে ছাত্রলীগের উপরে নির্ভর করতে হবে কেন? শুরুতেই তো সরকারের কাছে সে ব্যবস্থা ছিল। আজিজ ভাই আরেকটি প্রশ্ন হলো যে আপনি মনে করেন যে মাননীয় প্রধানমন্ত্রী যদি এরকম হয়, আপনার কথাটাকে যদি আমি মেনে নিয়ে বলি যে মাননীয় প্রধানমন্ত্রীর ধারণাটাকে কেউ ভুল বুঝে রাস্তায় নেমেছে, আন্দোলন করছে, ভিন্ন একটা বিকৃত অবস্থায় শব্দগুলোকে ব্যবহার করে স্লোগান দিয়েছে, তাহলে তো সরকারের পক্ষ থেকে আরেকটা তো বিবৃতি দিতে পারতো। না না, কতবার মন্ত্রীরা বলছে, আওয়ামী লীগের সেক্রেটারি বলছে, ছাত্রলীগ বলতেছে যে এইটা এক ইন্ধন দেওয়া হচ্ছে। আপনাদের মিডিয়াতে, প্রত্যেকটা মিডিয়াতে টক শোতে অনেকে বলতেছে ইন্ধন হচ্ছে, ইন্ধনের কারণে এটা হচ্ছে, এটা তাদেরকে আন্দোলনটা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করতেছে, এই অনেকবার বলা। ভিন্ন খাত মানে এই যে ভিন্ন খাত, বিভিন্ন সময় আপনারা বলেন যে ভিন্ন খাত আসলে মানেটা কি? দেখেন, এই যে এক বোন প্রশ্ন করলো যে আন্দোলনের কুঠা নিয়ে কথা বললো, দেখেন ওপেন, আপনি সবগুলো মিডিয়াতে দেখেন, সামনে ব্যানারের সামনে লেখা আছে কুঠা প্রথা নিপাত যাক, একজন এক বলতেছে। আজকে এই যে রাষ্ট্রপতির কাছে যে স্মারকলিপিটা, সেখানে মুক্তিযোদ্ধার কুঠার কথা নাই। এবং আপনি উনি বললেন যে 18 সালে আন্দোলনটা প্রধানমন্ত্রী রাগ করে বাদ করে, দেখেন ভিসির বাসা আক্রমণ করছে, ভিসিকে হামলা করে মারার পথে আগুন জ্বলাচ্ছে, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চলতেছে, গুজব ছড়িয়ে বিভিন্ন রকম নুইসেন্স করতেছে, এই প্রেক্ষাপটে বাতিল করছে প্রধানমন্ত্রী কোটা। সব বাতিল করার পরে একটা স্টুডেন্ট তো রিঅ্যাক্ট করে নাই যে না আমাদের সংস্কার চাই, কেউ বলছে? কেউ বলে নাই। জি না, কিন্তু এই যে আন্দোলনটি একটা অসহিংস রূপ ছিল, এই আন্দোলনটি শুরু থেকে একটা, জি ঠিকই অসহিংস রূপ ছিল, এই যে একটা সহিংস অবস্থা আসলো, নিশ্চয়ই তো সেই সরকারের কাছে তো আজকে যে এই দায়িত্বটা কার, এটা বলুন, এই দায়িত্বটা কার? আজকে 6টা প্রাণ চলে দুঃখ প্রকাশ করছি, এই 6টা প্রাণ যাওয়ার দায় বিএনপি নিতে হবে, বিএনপি জামাত নিতে হবে। জি, অধ্যাপক ডাক্তার আজিজ ভাই অসংখ্য ধন্যবাদ। ইনান প্রশ্নটি রেখে যায়, সেটা হলো যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরের বক্তব্য যে ক্যাম্পাসে যে পরিস্থিতি বা কোটা সংস্কার আন্দোলন যারা করছেন তাদেরকে আন্দোলন দিয়ে মোকাবেলা করার জন্য কোড আনকোড ছাত্রলীগই যথেষ্ট। আরেকটা বিষয় সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম খবরগুলো আমার চোখে পড়েছে, নিশ্চয়ই আপনি আরও ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে আরও আপনি বেশি করে অবগত। সেটি হচ্ছে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অথবা দেশের কোথাও কোনো ইউনিটের যারা নেতা আছেন, কমিটি আছে, তাদের কেউ কেউ পদত্যাগ করছেন। সেটি গুজব হতে পারে, সত্যতা কি সেই অবস্থাটা আপনার কাছ থেকে জানবো, তবে বিরতির পর। প্রিয় দর্শক, নিশ্চয়ই ছোট্ট বিরতির সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন গণতন্ত্রের সংলাপ অনুষ্ঠান, সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, সংঘাত, সংঘর্ষ, প্রাণহানি, দায়কার সমাধানও বাকি, যে আলোচনাটি আমরা করছিলাম তার প্রেক্ষাপটে ইনান আপনার কাছে যে প্রশ্নগুলো রেখে যাওয়া, একটি হচ্ছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন যে জনাব ওবায়দুল কাদের ছাত্রলীগই যথেষ্ট, তো সেই প্রেক্ষাপটে কি যেটি যারা আন্দোলন করছেন সংস্কারের তাদের দাবি হলো যে আপনারাই হামলা করেছেন, এটি তাদের দাবি কোড আনকোড, এই প্রেক্ষাপট তৈরি হলো কেন? আরও বেশ কিছু প্রশ্ন আছে, এটা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। দেখুন, বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অর্জন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের 3 বারের সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু কন্যার আস্থাভাজন জনাব ওবায়দুল কাদের যেই কথাটি বলেছেন, সেটি তিনি কোন ক্ষেত্রে বলেছেন? তিনি বলেছেন রাজাকারদের প্রতিহত করতে বাংলাদেশ ছাত্রলীগই যথেষ্ট। সত্যই তো, 71-এ হানাদার বাহিনীকে প্রতিহত করেছে বাংলাদেশ ছাত্রলীগ। এদেশের মানুষ, বাংলাদেশ ছাত্রলীগ, এদেশের মানুষ, এদেশের আনসার, এদেশের তারা তখন যারাই ছিলেন তারা সবাই অস্ত্র হাতে নিয়ে রাজাকারদের প্রতিরোধ করেছে। রাজাকার শব্দটিকে এই আন্দোলনের মধ্য দিয়ে কিছু দুষ্কৃতিকারী যে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে কোমলমতি শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা আমাদের ইতিহাসের সাথে বেইমানি করা এই সব কপটদের অবশ্যই শাস্তির আহ্বান করছি। না, এই প্রসঙ্গে যে শিক্ষার্থীরাও তো ছাত্রলীগের ক্যাম্পাসের সক্রিয় ছাত্র সংগঠন হিসেবে শিক্ষার্থীদের অধিকার কিংবা দাবি দেওয়া পূরণের ক্ষেত্রে ছাত্রলীগের সাথে একসাথেই তারা
আন্দোলন সংগ্রাম বলুন অথবা তারা একসাথে সেটি লড়াই করে হোক প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেটি সম্পন্ন করতে চায়। কিন্তু এখন এসে আন্দোলনের বাস্তবতা যে দাঁড়িয়েছে যে ছাত্রলীগ শুরুর দিকে সমর্থন দিল, এখন একটা বিপরীত অবস্থানে দাঁড়িয়েছে। এই অবস্থার প্রেক্ষাপটে যে ধরনের সংকটে পড়ছে বলে অনেকে মনে করছে ছাত্রলীগের যে কর্মকাণ্ড অথবা মন্তব্য অথবা বিবৃতি, এই জায়গাগুলো আপনারা কিভাবে পূরণ করবেন? 1948 সালের 4 জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি 76 বছরে এই সংগঠনকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। জি, সকল ষড়যন্ত্রের জাল ভেদ করে ছাত্রলীগ স্বমহিমায় স্বগৌরবে তার অতীত ঐতিহ্যের দ্বারা বজায় রেখে এগিয়ে চলছে এবং আগামীতেও বঙ্গবন্ধু কন্যার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট ছাত্রলীগ স্মার্ট প্রজন্মকে সাথে নিয়ে তরুণ প্রজন্মের নেতৃত্বে একটি সুন্দর স্বনির্ভর সমৃদ্ধ উন্নত আধুনিক বাংলাদেশ গড়ে তুলবে। এবং আজকে যে বিষয়টি আপনাদের আলোচনায় উঠে আসলো যে এই হত্যাকাণ্ডগুলোর দায় কার, আমি এখানে প্রশ্ন রাখছি, চট্টগ্রামে একজন ছাত্রলীগ কর্মীকে কেন ছাদ দিয়ে ফেলে আজকে হত্যা করা হলো? আমি প্রশ্ন রাখতে চাই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অপরাধ কি? আজকে যারা বলা হচ্ছে যারা আন্দোলন করছেন তারা শিক্ষার্থী, একজন শিক্ষার্থী কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আগুন জ্বালিয়ে দিতে পারে? এটা কি সম্ভব? তাহলে তারা কারা? যারা আন্দোলন করছে অথবা যারা এই ধরনের হামলা করছে তারা কারা? তারা ভিন্ন খাতেই আন্দোলনকে প্রভাবিত করতে চায়, তারা এই আন্দোলনকে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি বিরোধী আন্দোলনে পরিণত করতে চায়, তারা এই আন্দোলনকে দেশ বিরোধী অপশক্তির একটি আতুর ঘরে পরিণত করতে চায়। এইভাবে তো বললেন ইরান, আসলে এর ক্যানভাসটা অনেক বড় হয়ে যায়, আমাদের বুঝতে অসুবিধা হয়। যদি আপনি নির্দিষ্ট করে বলেন যে এই শক্তি বা এই তার পরিচয়, তারাই আন্দোলনের সাথে যুক্ত হয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করছে। আজকে বিএনপি এবং জামাতের লোকজন যেভাবে সারা দেশে ধ্বংসযজ্ঞ এবং তাণ্ডবলীলা চালিয়েছে সেটি আমরা ঘৃণার সাথে প্রত্যাখ্যান করছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমরা অনুরোধ করছি যে অনতিবিলম্বে এই ঘৃণ হত্যাকাণ্ডগুলো এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংসের লীলায় যারা আজকে মত্ত হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। এবং আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতে এই খবরটি চোখে পড়েছে, সেটা হচ্ছে বিভিন্ন ইউনিট থেকে যেখানে আপনাদের কমিটি আছে সেখান থেকে সেই কমিটির কোনো নেতা পদত্যাগ করছেন। বিষয়টা কি গুজব নাকি আসলে সত্যতা আছে? এর অধিকাংশই গুজব, গোয়ে বলছি মিথ্যাচার। আর কিছু কিছু ক্ষেত্রে অনুপ্রবেশকারী রয়েছে, এটি যুগে যুগে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। অনুপ্রবেশকারী কমিটিতে ঢুকলো কি, আসলো কি? ছাত্রলীগ একটি বৃহৎ ছাত্র সংগঠন, প্রায় 50 লক্ষ নেতাকর্মীর ছাত্র সংগঠন। এত বড় সংগঠনে অনেকে ভিন্ন উদ্দেশ্যে, তথ্য পাচারের উদ্দেশ্যেও ছদ্মবেশে প্রবেশ করে। অনেক সময় ঘাপটি মেরে এরা বসে থাকে সঠিক সময়ের জন্য, হয়তো এখন তারা মনে করছে এখন সঠিক সময়, এজন্য তারা তাদের রূপ উন্মোচিত হচ্ছে। মানে সেই ঘাপটি মেরে যারা প্রবেশ করে অথবা অনুপ্রবেশকারী যেভাবে আপনি বলেন, কিন্তু তারা তাদের কারো ক্ষেত্রে আমি জানার জন্য বলছি, আপনারা যারা নেতৃত্বের জায়গায় আছেন আপনাদের খুব কাছাকাছি অবস্থানে তারা চলে যায়, সেটি বা কিভাবে যায়? দেখুন, 75-এ জাতির পিতাকে হত্যার ষড়যন্ত্রে খুব গভীরভাবে লিপ্ত ছিল খন্দকার মোস্তাক। জি, তিনিও কিন্তু তার ছল চাতুরি কপটতা দিয়ে সবাইকে ভুলিয়ে রেখেছিলেন। সুতরাং এখান থেকেই শিক্ষা নেওয়ার যে যারা বেঈমান, যারা প্রতারক, যারা চাটুকার, তারা সবসময়ই নিজেদের রূপকে আড়াল করে ভিন্ন রূপ ধারণ করে নিজেদের প্রকৃত পরিচয়কে লুকিয়ে রাখে। অসংখ্য ধন্যবাদ। ইনানার আলোচনা শুনবো। সৌরভ হাসান, আপনার কাছে আসতে চাই। সৌরভ ভাই, সেটা হচ্ছে যে দর্শক এক বোন ফোন করেছিলেন, তার একটি প্রশ্ন ছিল যে সকল আন্দোলন সংগ্রামে যদি সরকার একটি বিরোধী পক্ষের বা কোনো দলের ইন্ধন অথবা সম্পৃক্ততা খোঁজার চেষ্টা করে, তাহলে তারেক জিয়া যে এখন দেশে বাইরে আছে তার ইন্ধনে যদি এত বড় আন্দোলন হতে পারে, তাহলে তার শক্তির প্রসঙ্গ নিয়ে একটি প্রশ্ন রাখছিলেন, কি বলবেন? না, এটা খুবই দুঃখজনক যে আওয়ামী লীগ যে কোনো বিষয়ে আসলে, যে কোনো আন্দোলন সংগ্রাম রাজপথে অথবা সরকার যখন বেকায়দায় থাকে তারেক রহমানের দোহাই দেয় এবং তারেক রহমান করেছে। তারেক রহমান কি এত শক্তিশালী যেটি এই দর্শকও প্রশ্ন করলেন? জি, মানে এত জনপ্রিয় দেশে এবং 15-16 বছর দেশের বাইরে থাকার পরেও আরও বেশি না, 16 বছর 17 বছর, মানে আসলে হচ্ছে কি আওয়ামী লীগ এই যে আন্দোলনটা, যে এবং বলা হয় যে অনুপ্রবেশকারী, যেটা ইনানও বললেন, এই অনুপ্রবেশকারী ঢোকার আগে যখন এটি সাচ্চা ছাত্রদের আন্দোলন ছিল, তখন কেন একটা সমঝোতার উদ্যোগ নিল না সরকার? তখন কেন তাদের সাথে আলোচনা করে, এটাও তো বলতে পারতেন যে আদালতের যেহেতু তারিখ আছে 7 আগস্টের মধ্যে এটি সমাধান হবে, বা অনেকেই বলেছেন একটা কমিশন করা যেতে পারত, একটা উদ্যোগ নেওয়া যেতে পারে আলোচনার। এই আলোচনা তো 2018 সালেও হয়েছে, সেই ভাঙচুরের সময়, সেই উপাচার্যের ভবনে যখন আগুন দেওয়া হয়েছে বা কী বলে ভাঙচুর করা হয়েছে, তখনও হয়েছে। আলোচনার কোনো বিকল্প নেই। আলোচনার বিকল্প হচ্ছে 6টি জীবন হারানো, তার মধ্যে ছাত্রলীগেরও একজন আছে।
একজন রাজশাহী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক খুবই গুরুতর, মানে পুলিশের গুলিতে। দুইজন পথচারী তো মারা গেলেন। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী মারা গেলেন। আমরা কি জবাব দেব তাদের পরিবারের কাছে, তাদের বাবা মার কাছে? তারা তো শিক্ষার্থীকে পাঠিয়েছিলেন মানুষ হবে বলে, এবং নিজেকে তৈরি করবে, দেশের সেবা, পরিবারের হাল ধরবে, পরিবারের না দেশের হাল ধরবে। সুতরাং এটি ঠিকমতো যেভাবে চলার কথা সেভাবে চলছে না। এবং আমরা দেখলাম যে একের পর আজকে ওবায়দুল কাদের সাহেব যে কথা বললেন যে ছাত্রলীগই যথেষ্ট, বিএনপি ক্ষমতায় থাকতে বিএনপির নেতারা কিন্তু একই কথা বলছেন যে বিরোধী দলকে মোকাবেলা করতে ছাত্র দলই যথেষ্ট। এটা পত্রপত্রিকা আছে এখনো এবং অনেকেরই মনে আছে, যে আজিজ ভাইয়ের মনে থাকার কথা। হ্যাঁ, সুতরাং এই যে কি বলে রেটরিক বা এই যে মানে অন্যকে ঘায়েল করার চেষ্টা, নিজের এটি তো কোনো সমস্যা ছিল না। যে আন্দোলনে সরকারের সমর্থন আছে, ছাত্রলীগের সমর্থন আছে, এবং শিক্ষার্থীরা এটি তো আলাপ আলোচনা করে সমাধান, এবং বলা যেতে পারে সবাই কিন্তু সেটি যৌক্তিক সংস্কার, যৌক্তিক সমাধান। হ্যাঁ, তারা 5 বলছে, সরকার 25 বলতে পারে। এটা নিয়ে একটা আলোচনায় একটা সমঝোতায় আসা যেত, অথবা সমঝোতা যদি নাও আসা যেত, সরকার বলতে পারতো যে তাদের এই দাবি অযৌক্তিক, আমরা মানতে পারলাম না। কিন্তু আলোচনাটা কেন হলো না? তাদেরকে কেন রাজপথে দিনের পর দিন এই বিক্ষোভ করতে? সরকারের পক্ষ থেকে যেটি সৌরভ ভাই যেটি বলা হলো যে আসলে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে সমাধান হবে, সরকারের কিছু করার নেই। সেটাও হতে পারতো, কিন্তু আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আদালত বলল যে এটি সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। আদালতও দেখেন, প্রথম বলা হলো যে ছাত্ররা রাস্তায় নামলো কেন? যখন হাইকোর্টের রায় আসলো, হাইকোর্টের রায় আসলো যে 30% মুক্তিযোদ্ধার কোটা থাকবে, যেহেতু মুক্তিযোদ্ধাদের পক্ষেই এটা করা হয়েছিল। কিন্তু হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে দেখা গেল যে সরকার এটা কমাতেও পারে, বাড়াতেও পারে। এই তথ্য যদি প্রথম থাকতো তাহলে শিক্ষার্থীদের আন্দোলনটা এই রূপ নিত না। মানে সঠিক তথ্য উপস্থাপনের ক্ষেত্রেও এক ধরনের আছে, সরকার ব্যাখ্যা করতে পারেনি। আবার আমাদের দেশে সব সরকারই চায় যে আমি যেটা বলবো এইটাই উত্তম, মানে এর যে বাইরে কিছু হতে পারে, যেটা আজিজ ভাই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন যে ভাঙচুর করেছে, এই জন্য কি অযৌক্তিক সিদ্ধান্ত নিতে হবে যে সব কোটা বাতিল হলো? শিক্ষার্থীরা যে কোটা চান সেই কোটা কেন বাতিল? অসংখ্য ধন্যবাদ। কি বলবেন? তারা তো ন্যূনতম দেখেন, কমিশন আদালতের ব্যাপারে যেটা বললো, এইটা যেহেতু অ্যাপিলেট ডিভিশনের বিচারাধীন আছে, এই মুহূর্তে আপনার মানে নির্বাহী বিভাগ কমিশন করতে পারবে এটা আমার জানা নাই, এটা মনে হয় পারার কথা না। আরেকটা হলো যে ওবায়দুল কাদের সাহেব যে ছাত্রলীগই যথেষ্ট যেটা বলেছে, এইটা এই আন্দোলনকারীদের বেলায় বলেন এই যথেষ্ট, যারা অনুপ্রবেশকারী, যারা এই আন্দোলনটা ভিন্ন খাতে নিতে যাচ্ছে, এবং আজকে তো ওপেন তারা নামছে মাঠে এবং এগুলো হচ্ছে, তাদের জন্য বলেছে, এটা আন্দোলনকারীদের কথা বলে নাই। আরেকটা হলো তারেক রহমান সাহেব খুব জনপ্রিয়, এইটা ঠিক না। তারেক রহমান সাহেব ষড়যন্ত্রকারী, আর তারেক রহমান সাহেবের জনপ্রিয়তার জন্য এত লোক আসে নাই। আন্দোলনকারীদের প্রেক্ষাপটটা হচ্ছে এই জায়গাটায় ওরা ইন্ধন দিয়ে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। এখন আজিজ ভাই শুরুর দিকে আপনি বলছেন যে ইন্ধনের সুযোগটা কেন দেয়া হলো? আসলে কেন? আন্দোলন যখন দেখছিলাম তারেক সাহেবের টেলিফোন, এনে অনেক নেতাদের টেলিফোন আমরা জানি, এই জন্যই, এবং যারা বলে দায়িত্বশীল সরকারের বিভিন্ন পদে আছে তাদের কাছে অনেক মেসেজ। আজিজ ভাই সেটা আমরাও শুনেছি। আজিজ ভাই, এই আলোচনাটি আপনি বলুন যে সরকার আদালতের দিকে চাপিয়ে দিয়ে সরকার কি একেবারে যে অবস্থানে থাকতে চেয়েছিল এই প্রসঙ্গে বা এই সংস্কারের প্রসঙ্গে, সেটি কি আদৌ সরকার থাকতে পারবে বা সেটি কি সম্ভব? দেখেন, সরকারের অবস্থানটা একদম স্পষ্ট। সরকার আদালতের যে প্রেক্ষাপট সেটাতেই আছে, কিন্তু এই আন্দোলনটা তো অন্যভাবে, আজকে তো মির্জা ফখরুল ওপেন প্রেস ক্লাবের একটা প্রোগ্রামে বলছে যে সবাইকে ঝাঁপায়ে পড়তে, জনগণকে ঝাঁপায়ে পড়তে আন্দোলনে। ওই যে হেফাজতের আন্দোলনের সময় যেরকম বলছিল বিএনপি খালেদা জিয়া, ঠিক আজকে তো এরকমভাবে বলছে, এবং ছাত্রদলও বলছে, ছাত্রদলের একটা সাংবাদিক সম্মেলন করে সেটা বলছে। সুতরাং আপনার তো বুঝতে হবে যে আন্দোলনটা কোন দিকে যাচ্ছে। সরকার আদালতের উপরে, এটাই তো হওয়া উচিত, আদালত যেটা যুক্তিযুক্ত সেভাবে। আদালত তো আজকে অ্যাটর্নি জেনারেল মহোদয় তো আজকে ভিন্ন কথা বললেন। হ্যাঁ, অ্যাটর্নি জেনারেলের কথা আর সরকারের কথা ওটা তো আলাদা ব্যাপার, কোর্টের ব্যাপার,
সরকারের ব্যাপার, দলের কমেন্ট, এটা তো ভিন্ন ভিন্ন অবস্থান থেকে। আপনি তো সরকারের যারা দল চালাচ্ছে তাদের কথা বলতেছেন। আমি তো অ্যাটর্নি অফিসের কোনো খারাপ কিছু দেখিনি, অ্যাটর্নি অফিসের আন্তরিকতা আছে, তারাও এই এদের পক্ষে। তাহলে তো আজিজ ভাই, তাহলে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, আজিজ ভাই আপনার কাছ থেকে যদি একটু বোঝার চেষ্টা করি, যদি আদালত বলুন সরকার বলুন কেউ যদি এটি সংস্কারের জন্য যদি দায় নিয়ে ভূমিকা পালন না করেন, তাহলে তো যা হওয়ার তাই তো। দেখেন এই রায়ের পরে যে কোর্ট যে আদেশ দিবে এইটার উপরে নির্বাহী বিভাগ কাজ করবে, এইটাই বাস্তবতা। কিন্তু আজকে আদালতের অ্যাটর্নি জেনারেল মহোদয়ের যে বক্তব্য, তার প্রেক্ষাপটে একটা ভিন্ন পরিস্থিতি আবার তৈরি হয়ে গেল না? সেটি ভুল বোঝাবুঝি বলুন অথবা বিভ্রান্ত করাই বলুন বা যে ব্যাখ্যা দিয়েই বলুন না কেন, এইটা এখন অ্যাটর্নি অফিস তাদের মতো বলছে, সরকার দেখবে, কথা বলবে এটা নিয়ে। কিন্তু আমার কাছে মনে হয় এই জায়গাটা খুব একটা ভুল বোঝাবুঝির কিছু নাই, হবে না বলে আপনি মনে করছেন? আমি ফিরছি আপনার কাছে, রুইন হোসেন প্রিন্স, কি বলবেন? জি বলুন। জি, এখন তো প্রেক্ষাপট অন্যদিকে যাচ্ছে, সেটি তো প্রেক্ষাপট নিয়ে আমরা আলোচনা করলাম, কিন্তু সমাধানের বিষয়টিতে ফোকাস করতে চাই। সমাধানের বিষয় হিসেবে কি দেখছেন? সরকার পক্ষ থেকে আদালতের প্রসঙ্গ, আবার আদালত থেকে সরকারের নীতিগত বিষয়ে বলা হচ্ছে, তাহলে আসলে সমাধানটা করবে কে? না, পরিস্থিতি যে ভয়াবহ এটা তো আর বুঝতে কারোর বাকি নাই। এই ভয়াবহটা ঠেকানো যেত, না ঠেকানোর কোনো কারণ নেই। ঠিক আছে, আমি যদি ওই জায়গায়ও না যাই, তাহলে প্রথমে আপনার এই যে আজকে যে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হলো, জি, এর কারা এর সাথে জড়িত, এটা দ্রুত খুঁজে বের করে তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। বিভিন্ন জায়গায় যে হামলাগুলো হয়েছে, কারণ এখন এটি টেলিভিশনের ফুটেজ, এটাই যথেষ্ট, এখানে কোনো দোষারোপ করে লাভ নাই, যা এটার করে সেই ব্যবস্থাটা করতে হবে। ভিডিও কথা বলবে, আমি মনে করি যেটা খুবই সহজ সমাধান, সরকারের পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা করতে হবে। কারণ সেটা আগেও যেটা বলেছে যে আমরা কোটা সংস্কারের যে একটা যুক্তিসঙ্গত সংস্কারের কাজ করব, এর জন্য এই কমিশন আমরা গঠন করব বা করছি। আমরা আলোচনাকারীদের সাথে হোক বা যাই হোক, এটা কোনো সেই আলোচনাটা কোনো সমস্যা আমি দেখি না, কারণ এখানে তো যুক্তিসঙ্গতভাবে করতে হবে। কারণ অবশ্যই মুক্তিযুদ্ধের কোঠা বহল থাকবে। এখন আমরা তো বলি, যেমন আমাদের পরিষ্কার বক্তব্য অনেক আগেই বলেছি, পরের প্রজন্ম পর্যন্ত, নাতি নাতকুর পর্যন্ত দরকার নেই। কেউ যদি এটা নিয়ে কথা বলতে চাই, সেটা আলোচনার মধ্য দিয়ে হবে। এবং অন্য যে জায়গাগুলো তো দেব, এটা মনে রাখতে হবে, সংস্কার আমরা কালকেও যদি করি, এটা কিন্তু পরশু মানে আমি আক্ষরিক করতে বলছি, টাইম টু টাইম এটা কিন্তু পরিবর্তন করতে হবে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী। তাহলে সেই ধারা সরকারের পক্ষ যদি পরিষ্কার ঘোষণা দেয়, তাহলে তো আমি সংকটের জায়গা দেখি না। অর্থাৎ এর সমাধান মাত্র আমি তো দেখি কয়েক মিনিটের ব্যাপার। হ্যাঁ, কোর্টে আছে, কিন্তু এইটা তো করতে হবে এটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে। তা সরকার যদি তার রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে, এখন কোর্ট তার টাইম টেবিল কিভাবে ম্যানেজ হবে সেটা দেখা কোনো সমস্যা। এই জায়গা আবার একটি প্রশ্ন আছে যে সরকার রাজনৈতিক সিদ্ধান্তে 2018 সালে যে মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছিলেন, তার প্রেক্ষাপটে আবার কেউ রিড করে দিল না। এখন রিড করা, এই আলোচনা আইনের আলোচনায় যাচ্ছি না আমি। রিড তো আবারও আমি তো বলছি যে সরকার যদি প্রথমে ইচ্ছা করে, তাহলে যদি মনে করে ধরেন এটা তারা করবে আবার ঝুলাই দেবে, তাহলে দেখবেন আবার অন্য রকমের রিট হয়ে যাবে। কিন্তু রিট থাকার পরেও আপনি নিশ্চয়ই কোর্ট সেটা ফয়সালা করুক, কিন্তু আপনি যদি একটা রাজনৈতিক সিদ্ধান্ত নেন এবং রাজনৈতিক সিদ্ধান্তের মধ্যে যদি আপনি একটা ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে এই সংকট দূর করা কোনো মানে সমস্যাই খুব বেশি জটিল কোনো জটিল মনে করছে। কিন্তু সেটা হচ্ছে আপনি কি সমাধান দ্রুত করবেন, নেই জটিলতা জিয়ে রাখবেন, এবং এটা জটিলতা জিয়ে রাখলেই এটা একটার পর একটা নানা ধরনের ঘটনা হবে, দোষারোপ করতে চাবেন, এবং রাজনৈতিকভাবে আপনি দেখবেন মুক্তিযুদ্ধকে ব্যবহার করা, মুক্তিযুদ্ধকে আবার কোশ্চেনবিদ্ধ করা, এই জায়গা নানা জায়গায় চলতে থাকবে, যা প্রকৃতপক্ষে দেশকে আর একটা সংকটে পড়বে। এটা মনে রাখতে হবে। আমরা এই যে আলোচনা কয়দিন ধরে তো করছি, রাস্তায় যখন চলি বলে যে ভাই জিনিসপত্রের তো ভয়াবহ অবস্থা, দুর্নীতি, এখানে আজিজ বেনজির হলো, তার নেপথ্যে কারা খুঁজে বের করার কথা আপনারা বললেন, কিন্তু হঠাৎ করে চলে আসলো কিয়া কালী নাকি, তারপরে আর কোনো খবর, আবেদ আলী আসলো, তারপরে এটা খবর নেই। অর্থাৎ মানুষের সামনে যে সংকট, অর্থনৈতিক সংকট, এই যে রপ্তানি আইন নিয়ে দেখলেন না কি ভয়াবহ তথ্য আসলো। সুতরাং দেশ একটা আসলে সংকটের মধ্যে আছে। সুতরাং সেই সংকট কিভাবে উত্তরণ করা যায় সে আলোচনা আসতে হবে, এবং এখন যে সংকট তৈরি করেছে এর দায় সরকারকে নিয়েই, তাকেই এর সমাধানটা করতে হবে। যদি সমাধান না করতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু জনগণই নিজেকেই তার রাজপথে দাঁড়িয়েই সে সমাধান করবে। এছাড়া তো কোনো অল্টারনেট নাই। ভাই শেষ মন্তব্য পরে শুনছি, ইনান আপনার কাছে আসতে চাই, কিছু যোগ করবেন আপনি? এই মুহূর্তে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা মানে শিক্ষাঙ্গন অচল, মানে বন্ধ। অর্থাৎ শিক্ষা মানে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোনো শিক্ষা কার্যক্রম নেই। এমনকি এইচএসসি পরীক্ষা চলমান ছিল, সেটিও বন্ধ, স্থগিত করা হয়েছে।
তাহলে শিক্ষা আমরা যে কোটা নিয়ে আন্দোলন করতেছি, তার শিক্ষাই যেখানে নাই, এখন এই শিক্ষাটা চালু হবে কি করে চালু হবে সেটি ঠিক করতে হবে। কিভাবে ঠিক করবে? বন্ধ সমাধান না। আমি শুনছি ভাই আপনার আলোচনা শুনবো। ইনান, আপনার কাছে আসতে চাই, প্রশ্নটি এরকম যে ছাত্রলীগ এখন কি করবে? আমি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে আপনার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে আহ্বান জানাবো যে দেখুন, যে কোনো যৌক্তিক বিষয় শান্তির মাধ্যমে আলোচনার মধ্য দিয়ে যৌক্তিকভাবে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়েও সমাধান হতে পারে। আমরা কেউই কোনো পক্ষই সহিংসতায় না জড়াই। আমরা বিশ্বাস করি এদেশের শিক্ষার্থীরা একে অপরের ভাই, একে অপরের বন্ধু। আমরা সবাই মিলেই আমাদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দেব। সেই জন্য আমাদের সবাইকে অত্যন্ত সুন্দর শান্তিপূর্ণভাবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশগুলো বজায় রাখতে হবে। এবং এই ক্ষেত্রে ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমরা অবশ্যই দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে তৎপর থাকব। আমরা কখনোই এদেশে রাজাকার শব্দটির পুনরাবৃত্তি হতে দেব না, এটি অবশ্যই আমরা পালন করব। পাশাপাশি শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনার প্রেক্ষিতে তাদের মধ্যে যদি কোনো ভুল বার্তাও থেকে থাকে সেটিকে আমরা নিরসনের চেষ্টা করব। এখানে যে আলাপ আলোচনার বিষয়টি বলছেন, সেটা সরকারের সাথে এই যারা আন্দোলনের সাথে যৌক্তিক সংস্কারের আন্দোলনে আছেন কিংবা আপনারা যারা আছেন ছাত্রলীগের পক্ষ থেকে দায়িত্ব পালন করছেন, সেই আলোচনার পরিস্থিতি তৈরি করার মতো সুযোগ তো আপনাদের আছে, তাহলে সেটা করছেন না কেন? দেখুন, এই মুহূর্তে দিস ইজ এ সাবজুডিস ইস্যু। আমি একজন আইনের শিক্ষার্থী হিসেবে তো কোর্টের বিষয়গুলো আমাদের বুঝতে হবে। কোর্টের কোন সিদ্ধান্তের কোন পর্যায়ে আসলে সরকার সেখানে কাজ করতে পারবে সেটুকু পর্যন্ত তো সময় দিতে হবে। 7 আগস্ট পর্যন্ত কোর্ট সময় দিল। আদালত চাইলে হয়তোবা তার আগেও, কাল পরশু আদালত চাইলে যদি তিনি মনে করেন যে তার পক্ষ থেকে সমাধান করা সম্ভব বা প্রয়োজন, আলাপ আলোচনা প্রয়োজন, ইনান সেই আলোচনাটি তো ছাত্রলীগের পক্ষ থেকে আপনারা করতে পারেন। এখন কোর্টের প্রতি আমরা সম্মান রেখেই বলছি, জনস্বার্থেও তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। মহামান্য আদালত করণীয় নাই, করণীয় আছে সরকারের। মহামান্য আদালত চাইলে অ্যাডভোকেসির জায়গাটা সুযোগ নাই, পরিস্থিতি মহামান্য আদালত চাইলে জনস্বার্থে যে কোনো বিষয়ে তিনি নির্দেশনা দিতে পারেন। সেই এখতিয়ার বাংলাদেশে আদালতের রয়েছে। যদি প্রয়োজন মনে করেন মহামান্য আদালত সেই অনুযায়ী জনস্বার্থে সরকারকে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। আপনার কাছে শেষ দুটি প্রশ্ন খুব ছোট করে শুনতে চাইব। প্রথম প্রশ্ন হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কেউ সম্মানিত শিক্ষকরা এই আহত হয়েছেন, শারীরিকভাবে আহত হয়েছেন। এদের প্রেক্ষাপটে এই সম্মানিত শিক্ষকদের যারা আহত করলেন, যারা আঘাত করলেন, তাদের বিচারের ব্যবস্থা আপনাদের কি ভূমিকা থাকবে? কি ভূমিকা থাকবে আপনাদের? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রক্টর স্যারকে আজকে আমরা দেখেছি কিভাবে বেধড়কভাবে রাস্তায় ফেলে পেটানো হয়েছে, তার মাথা ফাটিয়ে ফেলা হয়েছে। তিনি বারবার চিৎকার করে বলছেন আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এরপরও তাকে হত্যার উদ্দেশ্যে কারাই হামলা চালালো। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা ঘৃণা করে সেই সকল সন্ত্রাসীদের প্রত্যাখ্যান করছি। আরেকটি প্রশ্ন শিকিরান, সেটি হচ্ছে যে ক্যাম্পাসে বহিরাগতদের যে আগমন এবং হামলায় অংশ নেওয়া, সেই দায়টাও কিন্তু অনেকেই আপনাদের দিকে চাপিয়ে দিচ্ছে। আপনারা এই দায় থেকে কিভাবে নিজেদেরকে মুক্ত করবেন? আজকে শিক্ষকের উপর হামলার মধ্যে দিয়ে প্রমাণিত হলো কারা বহিরাগত এনে ক্যাম্পাসে শুধু শিক্ষার্থী নয়, শিক্ষকদেরকেও রেহাই দিল না। আজকের এই হামলার মধ্যে দিয়ে সেটি প্রমাণিত। আপনাদের দায় কতটুকু? আজকে শিক্ষকরা আমাদের যে কর্মসূচি ছিল সেখানেও তারা মাইকিং করেছে, সেখানেও তারা সবাইকে শান্তিপূর্ণ অবস্থানে থাকার কথা বলেছে, সেখানে সবাই শিক্ষার্থীদেরকে সালাম দিয়ে সম্মান জানিয়েছে। আপনাদের দায় কতটুকু? আপনারা যেটা পারলেন না শিক্ষার্থীদের অবস্থা বা তাদের নিরাপত্তা দেওয়া এবং শিক্ষকদের যে প্রসঙ্গ, সেক্ষেত্রে এই যে আপনাদের ছাত্রলীগের দায় কতটুকু? ছাত্রলীগের আমরা অবশ্যই এই সমস্ত সন্ত্রাসীদের রুখে দাঁড়ানোর চেষ্টা করেছি। সামনের দিনেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে, শিক্ষার্থীদের সাথে আমরা কাজ করছি। অসংখ্য ধন্যবাদ। সৌরভ ভাই, শেষ মন্তব্য শুনবো। না, আপনার সরকার যদি চায় সমস্যার সমাধান হতে পারে, কিন্তু এই মুহূর্তে যে সারা দেশের শিক্ষাঙ্গন অচল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনে, শিক্ষার্থীরা আন্দোলনে এবং 6টি প্রাণ ঝরে গেল, এটি মানে শেষ বিচারে কিন্তু সরকারকেই দায়িত্ব নিতে হবে। এখন সরকার কিভাবে এটি করবে? গতকাল মেডিকেলে যে শিক্ষার্থী এবং নারী শিক্ষার্থী সহ যারা আহত হলেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরই সেই দায়িত্ব নিতে হবে এবং সরকারকে মানে যেটি বললেন যে কেন আদালত তো আদালত যদি চায় সেটি এগিয়েও আনতে পারে। একটা যত দ্রুত এর সমাধান হবে ততই এই
সংকট থেকে মুক্তির একটা উত্তরণ মিলবে, উত্তরণ মিলবে। রুনেসন প্রিন্স, খুব একদম ছোট করে, একেবারে ছোট করলে আপনি ছাত্র সংগঠনের কাছে সমাধান অ্যাডভোকেসি চেয়ে এটা পারবেন না। শিক্ষকরা কিন্তু ব্যর্থ হয়েছে ছাত্রছাত্রীদের নিরাপত্তা দিতে, সে আলোচনায় যাচ্ছি না, সময় নেই। কিন্তু এখন যে পুরো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলো, এইটা বন্ধ রেখে কোনো সমাধান নাই। অবিলম্বে খুলে দিতে হবে, শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে হবে এবং সরকারকেই এই সমাধানে উদ্যোগী ভূমিকা। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডাক্তার এম এ আজিজ ভাই। দেখেন, এই যে সরকারকে আমি ধন্যবাদ জানাই যে আজকের যে সিচুয়েশন সারা দেশের শিক্ষাঙ্গনে, এইটা বন্ধ করে দেওয়াটা খুব যুক্তিযুক্ত। এইটা ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য হয়েছে, তা না হলে এই জামাত বিএনপি চক্র ইন্ধনদাতা যারা এইটার পিছনে লেগে আন্দোলনটা ভিন্ন খাতে নিচ্ছে, যার জন্য আজকে 6টা প্রাণ জ্বরে গেল। সুতরাং এটা খুব সঠিক সিদ্ধান্ত। সরকারের দায়ের প্রসঙ্গ যে বললো, সেই দায় না, আমি এইটাই বলছি যে এই যে আগুন সন্ত্রাস হত্যা, এইটা কারা করেছে এবং এইটার পিছনে কারা ইন্ধনদাতা, এইটা সরকার তদন্ত করে বের করে এদের পানিশমেন্টের ব্যবস্থা করা উচিত। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডাক্তার এম এ আজিজ, সৌরভ হাসান, রুনেসন প্রিন্স এবং শেখ ওয়ালি আসিফ ইনান। আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, গণতন্ত্রের সংলাপ আজ এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।